হ্যালো বন্ধুরা, ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্সের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা চলছিল, যে পর্যন্ত শেষ হয়েছে আমরা তারপর থেকে স্টার্ট করব। তো আগের দিনকে আমরা এক জায়গায় একটুখানি ভুল করেছিলাম বলতে, সেই জায়গাটা দেখো। এই জায়গাটা রয়েছে, এক্সোস্ফিয়ারে কি কি পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস আর হিলিয়াম গ্যাস। তো এখানে ভুলবশত আমি দেখো হিলিয়াম 2 করে দিয়েছিলাম। হিলিয়াম পরমাণু, হিলিয়াম 2 হয় না, হিলিয়াম অণু এভাবে থাকে না। তাহলে এটা কি হবে? হিলিয়াম, খালি হিলিয়াম হবে। এটা কি হবে? হিলিয়াম। মানে এক্সোস্ফিয়ারে কি কি গ্যাস পাওয়া যায়? এক্সোস্ফিয়ারে তুমি হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস পাবা। এক্সোস্ফিয়ারে কি পাওয়া যায়? হাইড্রোজেন আর হিলিয়াম। আমরা একটা কালিটা চেঞ্জ করে নিই, কারণ সাদার উপরে দেখা 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 যাবে না সাদা। এবার দেখো, আর বাকি সব ঠিক আছে। এইবার আমরা এটাকে রিভাইজ করব আর তারপরে পরিচলন পড়ব। তো একটুখানি রিভাইজ করে নিচ্ছি। দেখো, টোপোস্ফিয়ার, টোপোস্ফিয়ার যে লেয়ার রয়েছে সেটা কত থেকে কত ছিল? 0 থেকে কত কিলোমিটার পর্যন্ত ছিল? 12 কিলোমিটার পর্যন্ত ছিল। এটা কত পর্যন্ত ছিল? 45 কিলোমিটার। এর মধ্যে 20 থেকে 45 কিলোমিটার ছিল কে? ওজোনোস্ফিয়ার বা ওজোন গ্যাসের লেয়ার। মেজোস্ফিয়ার কত ছিল? দেখো, মেজোস্ফিয়ার এখান থেকে হবে 45 থেকে কত হবে? মেজোস্ফিয়ার 45 থেকে, মানে 45 এখানেও লিখতে পারো তুমি। 45 থেকে কত? 85, 85 কিলোমিটার। আর 85 কিলোমিটার থেকে এটা কত ছিল? 500 কিলোমিটার পর্যন্ত ছিল। আর 500 থেকে কত? 1500 বা অনেক বই 1100 বা 1000 রয়েছে, 1600, আর 1500 থেকে 1600, আবার তারপর থেকে 16 ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে। তো একসাথে এটাকে আমরা এক্সোস্ফিয়ারের মধ্যে রেখেছি। তাহলে কত হবে? 1500 অথবা 1600 কিলোমিটার। এটা ট্রোপোস্ফিয়ারে কি কি গ্যাস পাওয়া যায়? এই জন্য ইম্পর্টেন্ট এটা। ট্রোপোস্ফিয়ারে কি কি গ্যাস পাওয়া যায়? আমরা ট্রোপোস্ফিয়ারে সমস্ত গ্যাস পাওয়া যায়। নাইট্রোজেন পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়, জলীয় বাষ্প পাওয়া যায়। জলীয় বাষ্প, কোনটা? জলীয় বাষ্প পাওয়া যায়। জলীয় বাষ্প পাওয়া যায়। আর কি CH4ও এখানেই পাওয়া যায়, মিথেনও এখানে পাওয়া যায়। এই সমস্ত গ্যাস কোথায় পাওয়া যায়? ট্রোপোস্ফিয়ারে পাওয়া যায়। এই জন্য ট্রোপোস্ফিয়ারের কালার কি হয়? নীল কালার। মানে ট্রোপোস্ফিয়ারের আকাশের রং কি? নীল কালার। কারণ কি? এই বায়ুমণ্ডল থাকার জন্য। স্ট্র্যাটোস্ফিয়ারে কি কি পাবা তুমি? স্ট্র্যাটোস্ফিয়ারে তুমি নাইট্রোজেন গ্যাস পাবা, অক্সিজেন গ্যাস পাবা, আর O3 গ্যাসটা বেশি পাবা যেখান থেকে, সেটার নাম কি? ওজোনোস্ফিয়ার, যেটা 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। মেজোস্ফিয়ারে তুমি কি কি পাচ্ছ? মেজোস্ফিয়ারে তুমি N2 পাবা, O2 পাবা, আর কি পাবা? N2 পাবা, O2 পাবা, O2 প্লাস পাবা, O2 প্লাস পাবা, আর NO প্লাস পাবা। থার্মোস্ফিয়ারে কি কি পাবা? দেখো, থার্মোস্ফিয়ারে তুমি O2 প্লাস পাবা, NO প্লাস পাবা, আর কি? অক্সিজেন প্লাসও এখানে পাওয়া যায়। কোথায়? থার্মোস্ফিয়ারে। কারণ কি? একে আয়নিত করে দেয়। এক্সোস্ফিয়ারে কি কি পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস পাবা আর হিলিয়াম। আগের দিনকে আমরা যেটাকে হিলিয়াম 2 বলে ফেলেছিলাম, এটা সরি, হিলিয়াম 2 হয় না, হিলিয়াম হয়। ঠিক আছে? হাইড্রোজেন আর হিলিয়াম এক্সোস্ফিয়ারে পাওয়া যায়। টেম্পারেচার যদি দেখো, এই লেয়ারে টেম্পারেচার কি হয়? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়? টেম্পারেচার কি হয়? কমতে থাকে। মানে তাপমাত্রা বাড়লে, উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হয়? কমে। কমে কত ডিগ্রি হয়? কমে কত ডিগ্রি হয়? -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেই অঞ্চলকে বা সেই স্থানকে কি বলে? টোপোপজ বলে। এই অঞ্চলে উচ্চতা বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়ে। বাড়তে বাড়তে কত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যাকে স্ট্র্যাটোপজ বলে, ওই লেয়ার। আর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি আছে? ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারে কত ডিগ্রি হয়? 76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কারণ কি? ইউভি রেস শোষণ করে। মেজোস্ফিয়ারে আবার কি হয়? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে মেজোস্ফিয়ারে কি হয়? তাপমাত্রা কমে। কত হয়? -95 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেই নির্দিষ্ট অঞ্চলটাকে কি বলে? মেজোপজ বলে। থার্মোস্ফিয়ারে কি হয়? থার্মোস্ফিয়ারে কি হয়? থার্মোস্ফিয়ারে ওপর থেকে, থার্মোস্ফিয়ারে কত? যত উপরের দিকে ওঠা যায়, মানে উচ্চতা যত বাড়তে থাকে, থার্মোস্ফিয়ারে টেম্পারেচার তত বাড়তে থাকে। বাড়তে বাড়তে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয়ে যায়। সেই অঞ্চলকে থার্মোপজ বলে। এক্সোস্ফিয়ার কি? এক্সোস্ফিয়ার কি? এক্সোস্ফিয়ারেও তাই। উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা কি হয়? বাড়বে। বাড়তে বাড়তে কত হয়? 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় এটাতে। এইটাতে এটা হচ্ছে রেঞ্জ জোন, মানে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত চলে আসে কি? এক্সোস্ফিয়ারে। তাহলে কোন কোন লেয়ারে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে, কোন কোন লেয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে
উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বাড়ে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কোন লেয়ারে বাড়ছে দেখো, একটা স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, আমি এন লিখলাম। থার্মোস্ফিয়ারে বাড়ে, থার্মোস্ফিয়ারে বাড়ে, তাই তো, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, থার্মোস্ফিয়ারে বাড়ে, আর কোনটা বাড়ে, আর এক্সোস্ফিয়ারে বাড়ে। আর কোন কোন লেয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, উচ্চতা বাড়া বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বা সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পায় বা তাপমাত্রা কমে, তাপমাত্রা কমে, কোন কোন লেয়ারে হয়, এটা টোপোস্ফিয়ারে হয়, আর কোনটায় হয়, মেজোস্ফিয়ারে হয়। আর একটা কোশ্চেন যেটা তোমরা কমেন্টে অ্যান্সার করবা, বায়ুমণ্ডলের যে 5টা স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে শীতলতম স্তরের নাম কোনটা, আর বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তরের নাম কোনটা, এই দুটো প্রশ্নের উত্তর কমেন্টে করো। এরপরে আজকে আমরা কি করব, এগুলো হয়ে গেছে, আজকে আমরা পড়ব পরিচলন, আজকে আমরা পড়ব পরিচলন স্রোত। তো দেখো, পরিচলন স্রোতের পরে আগে কয়েকটা কোশ্চেন আছে হয়তো, যেটা আমরা তোমাদের করাবো। এই কোশ্চেনটা, এটা না, এটাও নয়, এটা নয়, একটা কোশ্চেন আছে দেখো, তাহলে এইটা উপরে যাবে, এটা, হ্যাঁ, এখানে এখানে, এখানকার কোশ্চেনটা দেখো, বলছে হিমালয়ের পর্বত শ্রেণীর শৃঙ্খগুলি, হিমালয়ের যে পর্বত শৃঙ্খগুলো রয়েছে সেগুলো চিরকাল মানে সবসময় কেন তুষারবৃত্ত মানে কি বরফে ঢাকা থাকে কেন, কারণ কি, ট্রোপোস্ফিয়ার যে লেয়ারটা রয়েছে, এই হচ্ছে বায়ুমণ্ডলকে যদি ভাগ করি, প্রথমটা কোনটা, আমি একটাই লেয়ার দেখছি যার নাম কি ট্রোপোস্ফিয়ার দেখাচ্ছি, ট্রোপোস্ফিয়ার, যার নাম কি ট্রোপোস্ফিয়ার, যার কথা হয় 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে এই এই জায়গাতেই কি রয়েছে, পাহাড় পর্বত সব রয়েছে, এখানে যে আমাদের সবচেয়ে বড় যে পর্বত বা পর্বত রয়েছে যার নাম কি, হায়েস্ট যেটা রয়েছে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে এভারেস্ট রয়েছে, যার উচ্চতা কত, অ্যাপ্রক্সিমেট 8 কিলোমিটার পর্যন্ত, তাহলে এখানে রয়েছে। তাহলে ভূপৃষ্ঠ, বলছে দেখো ট্রোপোস্ফিয়ার স্তরে, ভূপৃষ্ঠ থেকে, ট্রোপোস্ফিয়ার স্তরে ভূপৃষ্ঠ থেকে ওপরে যত উঠবে, উচ্চতা যত বাড়তে থাকবে, উপরে উঠলে কি হবে, উচ্চতা বাড়বে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি 1 কিলোমিটারে কত হয়, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়, প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। এভারেস্ট রয়েছে, কাঞ্চনজঙ্ঘা রয়েছে, আরো অনেক পর্বত রয়েছে, ইত্যাদি পর্বতের গড় উচ্চতা কত হয়, 4 কিলোমিটার বা তার বেশি, 4 কিলোমিটার অথবা তার বেশি হয়। ফলে এই অঞ্চলের তাপমাত্রা কি হয়, সবচেয়ে 0 ডিগ্রি, সবসময় কি হয়, 0 ডিগ্রির নিচে নেমে থাকে। ফলে সিঙ্গের তাপমাত্রা মানে ওই যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে বা চূড়া রয়েছে, তাদের যে তাপমাত্রা সেগুলো কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই থাকে। আর আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, বরফ জমে যায়, তাই সারা বছর এগুলো বরফে ঢাকা থাকে, তাই কি সারা বছর এগুলো বরফে ঢাকা থাকে। আজ আমরা পড়বো যেটা দেখো, সেটা হচ্ছে পরিচলন, পরিচলন, তারপরে পরিচলনের পরে পরিচলন স্রোত পড়বো, তারপর ঝড় পড়বো, ঝড় কিভাবে সৃষ্টি হয়, ওটাই তো ঝড়ের মধ্যে পড়ে আসবে, ঠিক আছে। এবার দেখো পরিচলন কি, তাপ এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, তাপ এক জায়গায় থেকে অন্য জায়গায় যায়, মানে আমি যদি বলি, তাপ যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় যায়, যাওয়ার জন্য 3টে পদ্ধতি অবলম্বন করে বা 3টে পদ্ধতি বিজ্ঞানীরা কি ডিসক্রাইব করেছে, কিভাবে, বলছে পরিবহন পদ্ধতি, পরিবহন পদ্ধতিতে যাই, আর কি, পরিবহন পদ্ধতিতে যাই, পরিচলন পদ্ধতিতে যাই, আর বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন, বিকিরণ পদ্ধতিতে যাই। সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা কোন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতি। আর বিকিরণ পদ্ধতিতে কোনো মিডিয়াম বা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, এই দুটোতে মাধ্যমের প্রয়োজন হয়। দেখো পরিবহন পদ্ধতি কাদের হয়, কঠিনের ক্ষেত্রে পরিবহন পদ্ধতি হয়, কঠিনের ক্ষেত্রে পরিবহন হয়। পরিচলন কোনটাতে হয়, পরিচলন হচ্ছে তরল বা গ্যাসের ক্ষেত্রে পরিচলন পদ্ধতি হয়। কঠিনে পরিবহনটা কি দেখো, এই একটা লোহার দণ্ড বা রড নিলাম, যেখানে কণাগুলো, লোহার দণ্ডে মানে লোহাতে, কঠিন পদার্থের কণাগুলো কি খুব কাছাকাছি থাকে, কঠিন পদার্থের কণাগুলো কি হয়, খুব কাছাকাছি থাকে, এরকম খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে, এরকম। এবার তুমি যখন বাইরে থেকে হিট দিচ্ছ, মনে করো প্রথম কণাটা হিট হলো, এটা এটা গরম হলো, গরম হয়ে এই কণাটা কি হবে, নিজের জায়গা ছেড়ে যাবে না,
কণা নিজের জায়গায় থাকবে কিন্তু হিটটা তার পরেরটাকে ট্রান্সফার করে দেবে। একইভাবে এ গরম হবে, পরেরটা হিট ট্রান্সফার করে দেবে, এইভাবে পুরো রডে তাপ ছড়িয়ে যাবে। কিন্তু কণাগুলো স্থান পরিবর্তন করে না, মানে কণার কোনো পরিবর্তন হয় না, কণার স্থানের কোনো পরিবর্তন হয় না। যদি ভালোভাবে বলে, পরিবহন পদ্ধতিতে কি হয়, কণার স্থানের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরিচলন পদ্ধতিতে কি হয়, পরিচলন পদ্ধতিতে তরল বা গ্যাসের ক্ষেত্রে হয়। এই একটা পাত্র নিয়েছো মনে করো, যেখানে এই তরলের লেয়ারগুলো রয়েছে, এইভাবে এইভাবে তরলের লেয়ার রয়েছে। তরলের মধ্যেও কণা, তরলেও হচ্ছে অসংখ্য কণা দিয়ে তৈরি, আর ওই কণাগুলো কি হয়, তরলের ক্ষেত্রে কণাগুলো একটু দূর দূরে থাকে, ওর থেকে একটু কি থাকে, দূরে দূরে থাকে, এরকম। তাহলে যখন তুমি হিট দিচ্ছ, এটাকে যখন তুমি হিট দিচ্ছ, এইভাবে তাপ দিচ্ছ, তাহলে প্রথম কোন লেয়ারটা উত্তপ্ত হবে, এইটা গরম হবে। প্রথম কোনটা, নিচের, একদম নিচের লেয়ারটা গরম হবে। যখনই এই লেয়ারটা গরম হবে, তখনই এই লেয়ারটা উপরে উঠে যাবে। তখন কি হবে, এই লেয়ারটা উপরে উঠে যাবে, আর ওপরে ঠান্ডা লেয়ারটা নিচে নেমে আসবে, উপরে ঠান্ডা লেয়ারটা নিচে নেমে আসবে। এইভাবে চলতে থাকবে, এইভাবেই বারবার চলতে থাকবে। এই চলতে থাকার পরেই জলটা পুরো গরম হবে। মানে কি, পরিচলন স্রোতে পুরো তরলের যে লেয়ার রয়েছে, তরলের কণার স্থান পরিবর্তন হয়। তরলের লেয়ার মানে কি, তরলের কণার স্থান পরিবর্তন হয়। এখানে কি হয়, কণার স্থানের পরিবর্তন হয়। পরিচলন যদি দেখো, তাহলে কণার স্থান পরিবর্তন হয়, এইটাই ইম্পর্টেন্ট কথা। কণার স্থান পরিবর্তন হয়, পরিবর্তন হয়, কণার স্থান পরিবর্তন হয়। এবার দেখো কি বলছে তাহলে, বা ডেফিনেশনটা দেখো, যেটা এক্সামে লিখতে হবে। যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসের উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে গিয়ে তাপ সঞ্চালন করে, তাকে পরিচলন বলে। যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসের উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে গিয়ে তাপ সঞ্চালন করে, তাকে পরিচলন বলে। দেখো হিট ট্রান্সফার মেথড কি হয়, হিট ট্রান্সফার মেথডে যেটা পরিচালন স্রোতের কথা বলছি, দেখো যেটা আমি বললাম, এই যে এখানে দেখো বার্নার রয়েছে, বার্নারের সাহায্যে কে গরম করা হচ্ছে, এই যে কণাগুলো দেখা হচ্ছে সাদা সাদা ডট। তাহলে প্রথম যে লেয়ারটা রয়েছে, একদম নিচের যে লেয়ার থাকবে, সেটা প্রথমে গরম হবে, ওই লেয়ারটা উপরে উঠে যাবে, নিচের লেয়ারটা নিচে নামবে, এইভাবে চলতে থাকবে। ঠান্ডা লেয়ারটা, গরম লেয়ারটা উপরে উঠবে, ঠান্ডা লেয়ারটা নিচে নামবে, এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে পরিচলন স্রোত। এটা হচ্ছে পরিচলন স্রোত, কি পরে বলছি, একবারেই বলে দিয়েছি যখন, দেখো পরিচলন স্রোত এর পরে আসবে। এরপরে পরিচলন স্রোতটা দেখো, তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন বাড়ে, ঘনত্ব কমে। কি কথা, মানে কোনো তরল রয়েছে, কোনো তরল রয়েছে, সেই তরলকে যদি তুমি হিট দাও, সেই তরলকে যদি তুমি হিট দাও, তাহলে কি হবে, তরলটা কি হবে, ফুলে উঠবে। তরলটা কি হবে, ফুলে উঠবে। এইভাবে ফুললো মনে করো, তরলটা কি হবে, ফুলবে। তরলটা ফুলছে মানে কি, তরলের আয়তন বাড়ছে। তরলটা ফুলছে মানে কি, তার তার আয়তন বাড়ছে। যেমন দুধকে যদি তুমি জ্বালাও, দুধের কি হয়, কিছুটা ফুলে ওঠে না, তাহলে তার আয়তন বাড়ছে, দুধের তখন তাহলে আয়তন বাড়ছে। আর আয়তন বাড়লেই কি হবে, ঘনত্ব কমবে। যদি কোনো তরল পদার্থের আয়তন বাড়ে, তাহলে ঘনত্ব কি হয়, কমে। আয়তন যদি বাড়ে, তাহলে কি হবে, ঘনত্ব কমবে। আয়তন বাড়লে কি হবে, ঘনত্ব কমবে। জেনারেলি সব তরলের ক্ষেত্রে কি হয়, আয়তন বাড়লে ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে, একমাত্র জলের ক্ষেত্রে কি হয়, একমাত্র জলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যে যদি তাপমাত্রা বাড়ায় 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, যদি তাপমাত্রা বাড়ায়, তাহলে জলের আয়তন না বেড়ে কি বাড়ে, ঘনত্ব বাড়ে। মানে তখন ঘনত্ব বাড়ে, আয়তন কি হয়, কমে। তখন আয়তন কি হয়, কমে। এবার 4 ডিগ্রির পর থেকে টেম্পারেচার দিলে আয়তন কি হবে, বাড়বে, ঘনত্ব কমবে। যেমন জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কত হয়, সর্বাধিক হয় 1। যেটা কত হয়, 1। কত দাঁড়ায়, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি এককে বলি, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা। তাহলে দেখো, তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। অর্থাৎ তরল উত্তপ্ত বা গ্যাসীয় পদার্থ হালকা হয়। অর্থাৎ কি বলছে, উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হবে, ঘনত্ব কম মানেই তো হালকা। হালকা হয়ে কি হবে, ওপরে ওঠে, এবং ওপরে শীতল বায়ু, শীতল ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে যে উলম্ব চক্রাকার স্রোতের সৃষ্টি হয়, তাকেই পরিচলন স্রোত বলে। যায় এখানকার লেয়ারটা ছিল
ওপরে উঠছে, ওপরেরটা কি হচ্ছে নিচে নামছে, আবার উপরে উঠছে, উপরেরটা কি হচ্ছে নিচে নামছে, আবার উপরে উঠছে, উপরেরটা কি হচ্ছে নিচে নামছে। এইভাবে যে একটা চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকেই কি বলছে, পরিস্রলন স্রোত বলে। ইংরেজিতে নাম কি, কনভেকশন। ইংরেজিতে নাম কি, কনভেকশন। এরপরে চলে আসো পরিস্রলন স্রোতের বৈশিষ্ট্য। পরিস্রলন স্রোতের ফলে দেখো আগের যে হেরিকেন ছিল, এই যে আগের জেনারেশনে যে হেরিকেন ছিল, এইগুলো কার ফল, এগুলো পরিস্রলন স্রোতের জন্যই চলতো। এগুলো কিসের জন্য চলতো, পরিস্রলন স্রোতের জন্য চলতো। এটা একটা উদাহরণ। দেখো পরিস্রলন স্রোতের উদাহরণ বৈশিষ্ট্য কি বলছে, 1 নম্বর, পরিচলন প্রণালীতে তাপ কেবল, বা পরিচলন প্রক্রিয়াতে লিখতে পারো, প্রণালী বাদ দিয়ে প্রক্রিয়া। পরিচলন প্রক্রিয়াতে কি হয়, প্রক্রিয়াতে কি হয়, তাপ কেবল নিচ থেকে উপরে যায়, উপরের থেকে নিচে আসে না। কেন, উপরে তো তাপই নেই, আসবে কি করে, নিচের থেকে কি আসবে উপরে, যেমন নিচের থেকে হিট দিচ্ছি, নিচের লেয়ারটা বেশি গরম হচ্ছে, গরম লেয়ারটা তো উপরে উঠছে, আর উপরে ঠান্ডা লেয়ারটা নিচে নেমে আসছে। এবার কি বলছে, যেখানে অভিকর্ষ নেই, মানে যেখানে অভিকর্ষ নেই সেখানে কি পরিচলন স্রোত হবে না, একদমই হবে না। তারপরে পরিস্রলন দেখো স্রোতের কারণে টেবিল ল্যাম্প, ওই যে যেটা বললাম টেবিল ল্যাম্প বা হ্যারিকেনের বাতি জ্বলতে থাকে। হ্যারিকেনের বাতি, যে হ্যারিকেন রয়েছে হ্যারিকেনের বাতি জ্বলতে থাকে। পরে দেখো পরিচলন স্রোতের কারণে, পরিচলন স্রোতের কারণে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু সৃষ্টি হয়। এটা এর উদাহরণ, পরিচলন স্রোতের উদাহরণ কি, সমুদ্রবায়ু এবং স্থলবায়ু, যেটা আমরা ডিটেলসে পড়বো ডেফিনেশন সহ উদাহরণ দিয়ে। দেখো পরিচলন স্রোতের কারণে কি সৃষ্টি হয়, সমুদ্র বায়ু এবং স্থল বায়ু সৃষ্টি হয়। তারপরে দেখো পরিস্রলন স্রোতের ফলে ঘূর্ণিঝড়েরও সৃষ্টি হয়, পরিস্রলন স্রোতের ফলে কি হয়, ঘূর্ণিঝড়েরও সৃষ্টি হয়। এরপরে দেখো সমুদ্র বায়ু আর স্থলবায়ুর প্রবাহের পরে আগে একটু আমরা আরেকটা জিনিস পড়ে নেব, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। কি হবে, বায়ু প্রবাহ পড়ে নেব। দেখো ঝড় কেন এটা করা হয়ে গেছে আমাদের, এটা আমরা করেছি, এটা আমরা করেছি না, বায়ু প্রবাহ। দেখো বায়ু প্রবাহ কি বলছে, বায়ু প্রবাহটা দেখো, এটা আমরা বায়ু প্রবাহ দেখবো এবার। ভূপৃষ্ঠে স্থান ভেদে তাপমাত্রার পার্থক্যের কারণে, ভূপৃষ্ঠে স্থান ভেদে তাপমাত্রার পার্থক্য কারণ কি, ভূপৃষ্ঠে যদি তুমি টোপোস্ফিয়ারের কথাই চিন্তা করো, ভূপৃষ্ঠে টোপোস্ফিয়ারে একদম নিচের লেয়ারে চাপ কি সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে একদম নিচের লেয়ারে মানে একদম ভূপৃষ্ঠের চাপ কি সবচেয়ে বেশি। যত উপরে ওঠা যায় চাপ তত কি হয়, কমতে থাকে, চাপ তত কি হয়, কমতে থাকে। তাহলে স্থান ভেদে তাপমাত্রার পার্থক্যের কারণে আমরা আবার এটাও বলেছি, ভূপৃষ্ঠ থেকে যদি ট্রপোস্ফিয়ারের কথাই যদি চিন্তা করো, যত উচ্চতা বাড়তে থাকবে চাপ তত কি কমবে, আর তাপমাত্রাও কি এই লেয়ারে কমবে। তাহলে ভূপৃষ্ঠের স্থান ভেদে তাপমাত্রার পার্থক্যের কারণে বিভিন্ন স্থানে বায়ুর চাপের পার্থক্য বিভিন্ন হয়। এর ফলে উচ্চ বায়ুচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে আসে, একে বায়ু প্রবাহ বলে। মানে এখানে চাপ বেশি আর এই জায়গায় চাপ কম, তাহলে এই যেখানে চাপ বেশি সেটার নাম কি, উচ্চচাপ। সেটার নাম কি দেওয়া হবে, উচ্চচাপ। যেখানে চাপ কম তার নাম কি, নিম্নচাপ। তার নাম কি দেওয়া হবে, নিম্নচাপ। বায়ু তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু ধাবিত হবে, বায়ু এইভাবে যাবে। একেই কি বলবো, বায়ু প্রবাহ বলবো, একে কি বলবো, বায়ু প্রবাহ বলবো। এইবারে দেখো নিম্নচাপ কথা এসছে, নিম্নচাপ সম্পর্কে একটু পড়ে নেব। নিম্নচাপ দেখো কি, নিম্নচাপটা কি দেখো, ভূপৃষ্ঠের কোনো স্থানে বাতাসের স্বাভাবিক চাপ, মানে আমরা ভূপৃষ্ঠে বায়ুর চাপ যদি পরিমাপ করি কত হয়, কত হয় দেখো 76 সেন্টিমিটার এইচজি চাপ সমান হয়, বা 1 ATM প্রেসারের সমান হয়। আর এটাকেই যদি আমরা মিলিমিটারে মাপি তাহলে কত হবে, 760 মানে 760 মিলিমিটার এইচজি চাপ হবে। এই 760 মিলিমিটার এইচজি চাপের থেকে কম চাপ হলে, 760 যে 760 রয়েছে এর কম, অর্থাৎ কত হতে হবে, 637 থেকে 675-এর মধ্যে চাপ থাকলে তাকে কি বলবো, সেই স্থানকে নিম্নচাপ অঞ্চল বলবো। সেই অঞ্চলকে কি বলবো, নিম্নচাপ অঞ্চল। মানে কি, ভূপৃষ্ঠ এটা, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে কত হয়, 760 মিলিমিটার
এইচজি চাপ হয়, যেটা হচ্ছে ম্যাক্সিমাম চাপ। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে চাপ তত কি হবে, কমবে। মনে করো এই পয়েন্টে চাপের মান যদি 637 থেকে 675-এর কম হয়ে যায়, 637 থেকে 675, মনে করো 637-এর কম হয়ে গেল বা 675-এর কম হয়ে গেল, এর মাঝ থেকে কম হলো, এই কম হলে এখানে যে চাপ তৈরি হবে তার নাম কি দেবো আমরা, নিম্নচাপ। তার নাম কি দিলাম আমরা, নিম্নচাপ। তার নাম কি দিয়েছি, নিম্নচাপ। এবার যেই স্থানে নিম্নচাপ সৃষ্টি হয় তাকে কি বলে, সাইক্লোন চোখ বলে। এই জায়গায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে একটা নির্দিষ্ট পয়েন্টে কি হবে, নিম্নচাপ সৃষ্টি হবে, আর তার চারিপাশে একটা সার্কেল মতো তৈরি হবে। এই নির্দিষ্ট যে অঞ্চল তৈরি হয়েছে তাকে কি বলবো, সাইক্লোন চোখ। আর এর ব্যাস কত হতে পারে, 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে, মানে অনেক বড়। আর ওই অঞ্চলটা, ওই সাইক্লোন চোখটা কি হবে, মেঘ মুক্ত হয়, ওখানে কোনো মেঘ থাকে না, ওই সাইক্লোন চোখে কোনো মেঘ থাকে না। এরপরে দেখো সমুদ্র বায়ু বলছে। সমুদ্র বায়ু দেখো, আমরা বলেছি বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়, বায়ু উচ্চ চাপ থেকে কোন দিকে যায়, নিম্ন চাপের দিকে যায়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে যায়। তাহলে সমুদ্র বায়ু যদি তুমি দেখো, তুমি সমুদ্র বায়ু দেখো, সমুদ্র বায়ুটাকে এখানে দেখো, আগে পড়ো কি বলছে। সূর্যের তাপে, বলছে সূর্যের তাপে সমুদ্র অপেক্ষা ভূপৃষ্ঠ দ্রুত গরম হয়। সূর্যের তাপে সমুদ্র অপেক্ষা ভূপৃষ্ঠ দ্রুত গরম হয়ে ওঠে। ফলে ভূপৃষ্ঠ ফলে ভূপৃষ্ঠের আশেপাশে বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু হালকা হয়ে ওপরে ওঠে। মানে আমি যদি দেখি, এটা হচ্ছে সমুদ্র মনে করো, আর এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এটা কি সমুদ্র রয়েছে, এটা সমুদ্র রয়েছে, এটা আমাদের ভূপৃষ্ঠ রয়েছে। দুটোর ওপরেই কি পড়ছে, সূর্যের আলো পড়ছে, সানরেজ পড়ছে। সানরেজ মানে হচ্ছে সূর্য কিরণ পড়ছে, সূর্য কিরণ পড়ছে। দুটোর ওপরেই কি পড়ছে, সূর্য কিরণ পড়ছে। যদি দুটোর ওপরেই সূর্য কিরণ পড়ে দিনের বেলায় কে বেশি গরম হয়ে উঠবে, ভূপৃষ্ঠ বেশি উত্তপ্ত হবে। দিনের বেলায় কে বেশি বেশি উত্তপ্ত হবে, দেখো দিনের বেলায় ভূপৃষ্ঠ কে বেশি গরম হয়ে উঠবে, এটা অপেক্ষিত কম গরম হবে, এটা অপেক্ষাকৃত কম গরম হবে। ভূপৃষ্ঠ যদি গরম হয় তাহলে ভূপৃষ্ঠে এই আশেপাশে বা ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুগুলো রয়েছে সেগুলোও কি হবে, গরম হবে। আর বায়ু গরম হলে কি হয়, হালকা হয়। হালকা হলে কি হয়, ঘনত্ব কমে। তাহলে ঘনত্ব কমলে এই বায়ুগুলো ওপরের দিকে উঠে যাবে, এই বায়ু কি হবে, উপরের দিকে উঠে যাবে। উঠে গেলে এই নিচের অঞ্চলের বায়ু কি হবে, কমবে। নিচের অঞ্চলের বায়ু কম হলে এখানকার চাপ কি হবে, কম হবে। এখানকার চাপ কি হবে, কম হবে। চাপ কম হলে কি অঞ্চল তৈরি হয়, নিম্ন অঞ্চল সৃষ্টি হয়। চাপ কম হলে কি অঞ্চল তৈরি হয়, নিম্ন অঞ্চল তৈরি হয়। আর এখানকার বায়ু কম গরম হবে, তাই কম উপরে উঠবে। ফলে এখানকার চাপও কি হবে, কম হবে। এর তুলনায় এখানে বেশি চাপ হবে, এর জন্য একে কি বলবো, উচ্চ চাপ যুক্ত অঞ্চল। উচ্চ চাপ যুক্ত অঞ্চল, উচ্চ চাপ যুক্ত অঞ্চল। এবার বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে। মানে সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে ছুটে আসবে, একে কি বলবো, সমুদ্র বায়ু। কোন থেকে আসছে বায়ুটা, সমুদ্র থেকে আসছে, জন্য এর নাম সমুদ্র বায়ু। এটা কোন সময় হয়, দিনের বেলায় হয়, আর সন্ধ্যার দিকে এর তীব্রতা বাড়ে। শুরুটা কখন হয়, দিনের বেলা হয়, আর তীব্রতা কোথায় গিয়ে বাড়ে, সন্ধ্যার দিকে। তীব্রতা কখন বাড়ে, সন্ধ্যার দিকে। এরপরে চলে আসো, সমুদ্র বায়ু হয়েছে। এবার স্থল বায়ু। স্থল বায়ু মানে কি, সমুদ্র বায়ু মানে কি, সমুদ্র থেকে বায়ু কোন দিক যাচ্ছিল, সমুদ্র বায়ু কথা মানে সমুদ্র বায়ুর কথা মানে হচ্ছে সমুদ্র বায়ু কোন দিকে যাবে, স্থলের দিকে যাবে, স্থলভাগের দিকে। আর স্থল বায়ু মানে কি, স্থল থেকে কোন দিকে যাবে, বা সমুদ্রের দিকে যাবে। তাহলে স্থল বায়ুটা দেখো, সন্ধ্যার সময় জলভাগ ও স্থলভাগ উভয়ই, জলভাগ স্থলভাগ উভয়ই তাপ হারিয়ে ক্রমশ শীতল হতে থাকে। সন্ধ্যার সময় কি হবে, জলভাগ আর স্থলভাগ দুজনাই কি হবে, ঠান্ডা হওয়ার চেষ্টা করবে। কিন্তু জলভাগ অপেক্ষাকৃত কম ঠান্ডা হবে। কেন কম ঠান্ডা হবে, অপেক্ষাকৃত কম ঠান্ডা হবে কারণ কি দেখো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ রয়েছে,
আর এটা হচ্ছে সমুদ্র রয়েছে। সমুদ্রের উপরে কি রয়েছে? জল রয়েছে। জলের আপেক্ষিক তাপ কত হয়? বেশি হয়। জলের আপেক্ষিক তাপ কত হয়? বেশি হয়। আপেক্ষিক তাপ বেশি। জলের আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের মৌলিক ধর্ম বা নিজস্ব ধর্ম। মানে একটা কোনো পদার্থ রয়েছে, মনে করো জলই রয়েছে, জল যেরকম বলেছি জলই রয়েছে। জলের তাপমাত্রা এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বাইরে থেকে হিট দেব, মানে তাপ দেব। বাইরে থেকে তাপ দিয়ে এই জলের যে ডিগ্রি সেন্টিগ্রেড, জল 10 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, সেটাকে আমি 11 ডিগ্রি সেন্টিগ্রেড করব। তাহলে 11 ডিগ্রি সেন্টিগ্রেড করতে আমাকে বাইরে থেকে তাপ দিতে হবে। তাহলে বাইরে থেকে যে পরিমাণ তাপ দিলে জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পাবে, তাকেই ওর আপেক্ষিক তাপ বলবো। তাকেই কি বলবো? ওর আপেক্ষিক তাপ বলবো। যদি আমরা বলতাম কোনো পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে 0.33, এর মানে কি? কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এত ক্যালোরি তাপ দিতে হবে, এত ক্যালোরি তাপ দিতে হবে। যেরকম জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ দিতে হবে? জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হবে, সেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ 1 হয়, সিজিএস এককে 1 হয়, এসআই একক কত হয়? 4200 জুল। বুঝেছে? তাহলে সিজিএস পদ্ধতিতে 1 হয়। তাহলে 1 ক্যালোরি তাপ দিলে, 1 ক্যালোরি তাপ দিলে জলের তাপমাত্রা কত হবে? 1 ডিগ্রি বৃদ্ধি পাবে। তাহলে দেখো, তাহলে ভূপৃষ্ঠ এখানে রয়েছে, এটা গরম হয়েছে দিনের বেলায়, এটাও দিনের বেলায় গরম হয়েছে। দিনের বেলায় কে বেশি গরম হবে? ভূপৃষ্ঠ বেশি গরম হবে। যার ফলে ভূপৃষ্ঠ এখানকার যে বায়ু রয়েছে সেটা উপরে উঠে যাবে, যার ফলে এখানে নিম্নচাপ সৃষ্টি হবে। আর এখানে কি চাপ সৃষ্টি হবে? উচ্চচাপ সৃষ্টি হবে। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু চলে আসবে। এটা কোন সময় ঘটবে? এটা দিনের বেলায় হবে। এটা কখন হবে? দিনের বেলায়। এটা দিনের বেলায়। রাত্রিবেলায় কি হবে? রাত্রিবেলায় এটা অধিক গরম থাকবে? না, রাত্রিবেলায় সমুদ্র বায়ু কি হবে? অধিক গরম থাকবে। কারণ এর আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ বেশি হওয়ায় এর তাপ ছাড়ার ক্ষমতাও কি? কম। তাহলে এর তাপ, আপেক্ষিক তাপ বেশি হওয়ায়, আপেক্ষিক তাপ বেশি হওয়ায় কি এটা বেশি গরম থাকবে? এটা বেশি গরম থাকবে। আপেক্ষিক তাপ বেশি হওয়ায় এটা বেশি গরম থাকবে। এটা কি হবে? আস্তে আস্তে ঠান্ডা হবে। আপেক্ষিক তাপ বেশি হওয়ায় এটা কি হবে? আস্তে আস্তে ঠান্ডা হবে। এখানে দেখো কি বলছে? জলের আপেক্ষিক তাপ অনেক বেশি হওয়ায় স্থলভাগের তুলনায় জলভাগ ধীরে ধীরে শীতল হয়। স্থির বলছে, কিন্তু জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায় স্থলভাগের তুলনায় জলভাগ কি হবে? ধীরে ধীরে। জলভাগ আস্তে আস্তে ঠান্ডা হবে। আস্তে আস্তে ঠান্ডা হবে অর্থাৎ সমুদ্রের জল তখনও গরম থাকবে। এর ফলে কি হবে? সমুদ্রের জল কি তখনও গরম থাকবে। এর ফলে কি? সমুদ্রের জল তখনও গরম থাকবে। সমুদ্রের জল তখনও গরম থাকবে। সমুদ্রের জল তখনও গরম থাকবে। গরম থাকলে সমুদ্রের ওপরের বায়ু উত্তপ্ত হালকা হয়ে ওপরের দিকে উঠে যাবে। এখানে যে বায়ু রয়েছে এটা কি গরম থাকবে। গরম থাকলে কি হবে? এর বায়ুর সাথে এই সংলগ্ন যে বায়ু রয়েছে সেটাও কি থাকবে? সেটাও গরম হবে। গরম হয়ে কি হবে? ওপরে উঠে যাবে। ওপরে উঠলে এখানকার চাপ কি হবে? কমবে। এখানকার চাপ কি হবে? কমবে। চাপ কম হলে এখানে কি হবে? নিম্নচাপ সৃষ্টি হবে। এখানে কি হবে? নিম্নচাপ সৃষ্টি হবে। আর এখানকার চাপ কি হবে? বেশি হবে। তার মানে এখানে উচ্চচাপ সৃষ্টি হবে। এবার উচ্চচাপ সৃষ্টি হলে এখানকার বায়ু এদিকে ছুটবে। একেই কি বলবো? স্থল বায়ু বলবো। একে কি বলবো? স্থল বায়ু। একে কি বলবো? স্থলবায়ু। এটা কোন সময় হয়? রাত্রিবেলায় শুরু হয় এবং ভোরের দিকে তীব্রতা বাড়ে। রাত্রিবেলায় শুরু হয় এবং ভোরের দিকে তীব্রতা বাড়ে। আমি আবার রিভাইজ করার চেষ্টা করছি এটা। দেখো, একটা আমাদের পেজ নিতে হবে। ভূপৃষ্ঠ, এটার নাম কি? ভূপৃষ্ঠ। আর এটাকে আমরা কি বলছি? সমুদ্র। এটাকে কি বলছে? সমুদ্র। সমুদ্রের উপরে এখানে কি রয়েছে? এখানে জল আছে। আর এখানকার বায়ু আছে। এখানে কি রয়েছে? বায়ু আছে। এখানে কি আছে? বায়ু। এখানে দিনের বেলায়, এটা হচ্ছে দিনের বেলায় ঘটনা। দিনের বেলায়, দিনের বেলায় কি? এ বেশি গরম হবে। এটা গরম হবে। দিনের বেলায় গরম হয়ে কি হবে? ওপরে উঠে যাবে। গরম হয়ে কি হবে? বায়ু ওপরে উঠবে। গরম হয়ে বায়ু কি হবে? ওপরে উঠবে। বায়ু ওপরে উঠলে এখানকার চাপ কি হবে?
এখানকার চাপ কম হবে, এখানকার চাপ কি হবে, কম হবে। আর অপেক্ষাকৃত এখানে বায়ু কম গরম হবে, বায়ু কম ওপরে উঠবে, যার ফলে এখানকার চাপ কি হবে, বেশি হবে। এখানকার চাপ কি হবে, বেশি। তাহলে এবার চাপ বেশি হলে বেশি চাপ থেকে বায়ু কম চাপের দিকে ছুটে যায়, বেশি চাপ থেকে বায়ু কম বায়ুর দিকে কি হয়, কম চাপের দিকে ছুটে যায়। তাহলে এইটা বায়ু, সমুদ্র থেকে বায়ু কোন দিকে যাচ্ছে, ভূপৃষ্ঠের দিকে, স্থলভাগের দিকে। তাই সমুদ্র থেকে বায়ু যাচ্ছে জন্য এর নাম কি, সমুদ্র বায়ু, সমুদ্র বায়ু। এটা কোন সময় হয়, দিনের বেলায়। রাত্রে কি হবে, রাত্রে এটা ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠ সংলগ্ন কি রয়েছে, বায়ু রয়েছে। এখানে জল রয়েছে, জলের উপরেও কি রয়েছে, বায়ু রয়েছে, জলের উপরে কি রয়েছে, বায়ু রয়েছে। ভূপৃষ্ঠে দুজনাই গরম হয়েছে, দিনের বেলায় কি হয়েছে, দুজনাই গরম হয়েছে। রাত্রিবেলায় কে কে দ্রুত তাপ ছাড়বে, তাই তো। যেহেতু এর আপেক্ষিক তাপ বেশি, তাই এর তাপ ছাড়বেও কি কম। যেহেতু এর আপেক্ষিক তাপ বেশি হয়, এর তাপ কি কম ছাড়বে। তাপ কম ছাড়লে এখানকার বায়ুগুলো কি হবে, গরম হবে। এখানকার বায়ুগুলো কি থাকবে, গরম থাকবে। এই গরম বায়ু ওপরে উঠবে, হালকা হয়ে কোথায়, ওপরে উঠবে। ওপরে উঠলে এখানকার চাপ কি হবে, কম হবে। আর এখানকার বায়ু, এখানে কি রয়েছে, চাপ কি রয়েছে, এখানকার চাপ কি রয়েছে, বেশি রয়েছে। তাহলে বেশি চাপ থেকে বায়ু কোন দিকে যাবে, কম চাপের দিকে যাবে। এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বায়ু, এবার স্থল বায়ু থেকে, বলছে স্থল থেকে সমুদ্রের দিকে যাচ্ছে, তার জন্য এর নাম কি, স্থলবায়ু। তার জন্য এর নাম কি, স্থলবায়ু। মানে বায়ু স্থল থেকে কোন দিকে যাচ্ছে, সমুদ্রের দিকে, তার জন্য এর নাম স্থলবায়ু। এটা কোন সময় দেখা যায়, এটা রাত্রিবেলায় দেখা যায় এবং ভোরের দিকে তীব্রতা বাড়ে। এটা দিনের বেলায় শুরু হয় কিন্তু কম, সন্ধ্যার দিকে তীব্রতা বাড়ে। এরপরে দেখো আর দুটো তিনটে কনসেপ্ট আছে, তাহলেই শেষ হয়ে যাবে আজকে। ঝড় দেখো, ঝড় সেই একই, যেখানে উচ্চচাপ, যেখানে কি উচ্চচাপ রয়েছে আর যেখানে নিম্নচাপ রয়েছে। নিম্নচাপ হতে গেলে 760 সেন্টিমিটার, 760 হচ্ছে মিলিমিটার এইচজি চাপ হয় নর্মাল চাপ। তার থেকে কত হতে হবে, 735 থেকে বা 36 থেকে 775, না দেখে নি একবার, হ্যাঁ 775, ঠিকই বলেছিলাম। 700, এটা 700 নয়, সরি, 637 থেকে 675। এর কম হলে নিম্নচাপ সৃষ্টি হয়। উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে কি দ্রুত বেগে ছুটে যাওয়াকেই ঝড় বলে। উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে দ্রুত বেগে ছুটে যাওয়াকেই কি বলে, ঝড় বলে। এখানে কি বলছে তাহলে দেখো, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে ধাবিত হয় বা প্রভাবিত হয়, একেই বায়ু প্রবাহ বলে। আমরা প্রথমেই পড়ে নিয়েছি, কোনো কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো অঞ্চলের বায়ু অধিক গরম হলে, মানে এখানকার বায়ু, যদি কোনো ভূপৃষ্ঠের বায়ু অধিক গরম হয়, তাহলে ওই গরম বায়ু, তাহলে ওই বায়ুটা গরম হলে কি হবে, হালকা হবে, হালকা হয়ে কি হবে, উপরে উঠে যাবে। তাহলে ওখানে কি চাপ সৃষ্টি হবে, নিম্নচাপ সৃষ্টি হবে। সেটা দেখো, বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চলের বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। বায়ুর চাপের পার্থক্য যত বেশি হবে, বায়ুর চাপ সমান করার জন্য, এখানে চাপ বেশি, এখানে চাপ কম, তাহলে এখানকার বায়ু গিয়েই তো চাপ সমান করার চেষ্টা করবে। মনে করো এখানে হচ্ছে 60 রয়েছে, এখানে মনে করো 600, এখানে মনে করো 760 রয়েছে, আর এখানে কত হবে, এখানে কত হবে, এখানে, এখানে মনে করো 700, মনে করো 30 রয়েছে। তাহলে এখান থেকে বায়ু দিকে ছুটে আসবে, যাতে 730টাকে, এখানে 760 রয়েছে, যাতে সমান করতে পারে, যাতে সমান করতে পারে, যাতে কি করবে, সমান করতে পারে। এইবার কি বলছে তাহলে দেখো, বায়ুর চাপের পার্থক্য যত বেশি হবে, মানে এদের ডিফারেন্স যত বেশি হবে, এখানে 30 আছে, মনে করো 60 রয়েছে, তাহলে তত বেশি বেগে বায়ু আসবে। বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে, একেই কি বলে, ঝড় বলে। একেই কি বলে, ঝড় বলে। তারপরে দেখো, ঝড় আসার আগে পরিবেশ শান্ত কেন থাকে, এটা একটা কোশ্চেন। কেন থাকে, ভূপৃষ্ঠ রয়েছে, দুই অঞ্চল রয়েছে ভূপৃষ্ঠের, মনে করো, বা সমুদ্র দেখাচ্ছে না, ভূপৃষ্ঠ রয়েছে দুটো। এখানকার বায়ু অধিক গরম হয়েছে, এখানকার বায়ু অধিক গরম হয়েছে, গরম হয়ে বায়ু উপরে উঠে গেছে। বায়ু কি হয়েছে, উপরে উঠে গেছে। বায়ু যদি উপরে ওঠে, তাহলে এখানে কি হবে, চাপ কমবে, এখানে চাপ কম হবে। আর এখানকার বায়ু কম উপরে উঠেছে, বায়ুর চাপ, এখানে বায়ু কম গরম হয়েছিল, তাই বায়ু কম উপরে উঠেছে, এখানে বায়ুর ঘনত্ব বেশি, তাহলে এখানে চাপ কি, বেশি। এখানে চাপ কি, বেশি। তাহলে বায়ুর চাপ যতক্ষণ না বায়ু, তাহলে এই চাপ সমান করার জন্য এখান থেকে এখানে বায়ু ছুটে আসবে।
এই ছুটে আসার পূর্বে, এই ছুটে আসার পূর্বে মানে যতক্ষণ না বায়ু ছুটে আসছে ততক্ষণ পর্যন্ত এই অঞ্চলে কোনো বায়ুর অনুভূমিক প্রবাহ হয় না। অনুভূমিক প্রবাহ মানে কি, এই বরাবর এরকম হরিজন্টাল বা এরকম উলম্ব বরাবর কোনটা, উপরের দিকে। এই রকম বায়ু প্রবাহ, এরকম হরিজন্টাল বায়ু প্রবাহ কিছু সময়ের জন্য হয় না, মনে হচ্ছে সবকিছু থমকে রয়েছে। তাই পরিবেশ তখন কি হয়, শান্ত থাকে। তাই ঝড় আসার আগে কি হয়, পরিবেশ শান্ত থাকে। পরে চলে আসো ওজোন গ্যাস। ওজোন গ্যাসে দেখো কোথায় থাকে ওজোন গ্যাস, আবার রিভাইজ করি, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে এখানেই। সবার ওপরে প্রথমে রয়েছে কি, টোপোস্ফিয়ার। তারপরে করে কি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর কি রয়েছে, মেজোস্ফিয়ার। তারপর কি রয়েছে, থার্মোস্ফিয়ার। তারপর কি রয়েছে, এক্সোস্ফিয়ার রয়েছে। এটা কত, 0 থেকে 12 কিলোমিটার হয়, এটা 12 থেকে 45 কিলোমিটার হয়, এটা 45 থেকে কত, 85 কিলোমিটার, এরপর 85 থেকে মেজোস্ফিয়ার 45, আর এটা কত, 500। আর 500 থেকে উপরে আছে কত, 1600 বা 1500। এইবার দেখো এখানে এই 20 থেকে 45 কিলোমিটার, এই 20 থেকে 45 কিলোমিটারে কে থাকে, O3 গ্যাস বেশি থাকে। একটা ঘন O3 গ্যাসের আবরণ থাকে, একেই কি বলে, ওজোনোস্ফিয়ার। তো প্রথম কথা, ঘন ওটা কি থাকে, ওজোন গ্যাস থাকে। তাহলে প্রথম ওজোন গ্যাস সম্পর্কে পড়ে নি। ওজোন গ্যাসকে আমরা কি দিয়ে লিখি, ওজোন গ্যাসকে আমরা O3 দিয়ে লিখি, O3। ওজোন গ্যাসকে আমরা কিভাবে লিখি, O3। তাহলে ওজোন গ্যাসের আণবিক ভর, অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রম কত, 8। তাহলে ভর সংখ্যা কত হবে, 16, ওপরেরটা 16। তাহলে এখানে কটা রয়েছে আণবিক ভর, মানে মোলার মাস। আণবিক ভর মানে মোলার মাস বের করছি। মোলার মাস মানে অক্সিজেন কটা রয়েছে, 3টে রয়েছে। আর একটার ভর কত, 16। তাহলে 3টের ভর কত হবে, 48। যদি গ্রামে মাপি তাহলে গ্রাম হবে 48 গ্রাম। তাহলে আণবিক ভর কত, 48 গ্রাম। 1785 সালে একজন বিজ্ঞানী আসে যার নাম কি, ভ্যান মেরুম। একজন বিজ্ঞানী আসে যার নাম কি, ভ্যান মেরুম। তিনি এই গ্যাসকে দেখতে পায়। তিনি এই গ্যাসকে বুঝতে পারে যে এখানে কোনো একটা গ্যাস রয়েছে, কিন্তু জানে না এই গ্যাসের নাম কি, বা এই গ্যাসকে শনাক্তকরণ, এই গ্যাসকে আইডেন্টিফাই করতে পারেনি। তাহলে এই গ্যাসের সন্ধান তিনিই প্রথম দিয়েছিলেন, যার নাম কি, বিজ্ঞানী ভ্যান মেরুম। এরপরে 1840 সালে কে আসে, বিজ্ঞানী স্কন বিন আসে, যার নাম, ওই গ্যাসটা যে 1785 সালে যে বিজ্ঞানী ভ্যান মেরুম যে গ্যাসটা নিয়ে স্টাডি করছিল বা সন্ধান করার পরে আর খোঁজ করতে পারিনি, সেই গ্যাসটা নিয়ে ইনি স্টাডি করা শুরু করে, এবং তিনি এই গ্যাসের নাম কি দেয়, এই গ্যাসের নাম দিয়ে দেয় ওজোন গ্যাস। ওজোন গ্যাস ডায়াম্যাগনেটিক হয়। ডায়াম্যাগনেটিক মানে কি, ম্যাগনেটের ক্ষেত্র, ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র রয়েছে, মানে চুম্বক ক্ষেত্র রয়েছে, যার এন মেরু আর এস মেরু, দুটো মেরু দিয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে, এন মেরু আর এস মেরু। এর মধ্যেই ডায়াম্যাগনেটিক মানে O3 গ্যাসকে তুমি ছেড়ে দাও, কোনো রিফ্লেক্ট দেখাবে না, যে পথে গেছিল সেই পথ দিয়ে চলে যাবে, কোনো প্রভাব ফেলবে না, মানে এর ওপরে কোনো প্রভাবই পড়বে না। তাহলে কি হবে, ডায়াম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এর গন্ধ কিরকম হয়, আষ্টে গন্ধযুক্ত, মানে আষ্টে গন্ধ হয়। আর নীল বর্ণের গ্যাস, আষ্টে গন্ধযুক্ত নীল বর্ণের গ্যাস। বায়ুর চেয়ে কত গুণ ভারী, 1.5 গুণ, 1.5 গুণ ভারী বায়ুর চেয়ে। কত গুণ ভারী, বায়ুর চেয়ে 1.5 গুণ ভারী। তাহলে O3 গ্যাস আমরা কোথায় পাই, স্ট্র্যাটোস্ফিয়ারে পাই। কত থেকে, 20 থেকে কত, 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। O3 গ্যাসের লেয়ার এখানে সবচেয়ে বেশি থাকে, এই জন্য এই গ্যাসের নাম কি, এই জন্য এর নাম কি, ওজোনোস্ফিয়ার। এই জন্য এর নাম কি দিয়েছে, ওজোনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। এই জন্য এর নাম কি, ওজোনোস্ফিয়ার দেওয়া হয়েছে। এই ওজোন গ্যাস কি করে, ইউভি রেস থেকে আমাদেরকে রক্ষা করে, ইউভি রেস থেকে আমাদেরকে রক্ষা করে, বা যাতে জীবকুল বেঁচে থাকে, যাতে জীবের ক্যান্সার কম হয়, কারণ কি ইউভি রেস যেন ক্যান্সার সৃষ্টি করে। তাহলে ওজোন গ্যাস সম্পর্কে আমরা পড়া হয়ে গেছে, তো আজকে আমরা এখানেই রাখবো। এরপরে আমরা কি পড়বো, ওজোন স্ফিয়ার। এরপরে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ওজোন স্ফিয়ার। স্টার্ট করব ওজোন স্ফিয়ারে, পুরো পড়বো ওজোন গ্যাস কোন কোন গ্যাস দ্বারা, ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয় সেটা পড়বো, ওজোন গ্যাস কাদের দ্বারা ক্ষতি হয়, গ্রিন হাউস এফেক্ট আস্তে আস্তে আসবে। তাহলে আগে আগে ওজোন গ্যাসটা পুরো কমপ্লিট করবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ।